বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা পৌরসভার অন্যতম ঐতিহ্যবাহী ওয়ার্ড ৬ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনে সভার সম্মানিত সভাপতি, ৬ নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা পৌরসভার সংগ্রামী আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, উপস্থিত অত্র ওয়ার্ডের সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, পৌরসভার সেক্রেটারি সহ সহকারী সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বী জনেরা, বয়সের বড় ভাইয়েরা, সমবয়সী ভাই এবং বন্ধুরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা এবং বোনেরা, আমাদের মাইকের আওয়াজ যতদূর যায়, সম্মানিত সুধীমণ্ডলী, শ্রোতামণ্ডলী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের প্রতি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, মানুষের অধিকার মানুষের কাছে পাইয়ে দেওয়ার জন্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ৫৪টি বছর বাংলাদেশের মানুষ যে হাহাকারের মধ্য দিয়ে পার করেছে, সেই হাহাকার পূরণ করে মানুষের ন্যায্য অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে আমাদেরকে আজকে এই পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। সে রবের প্রতি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা দীর্ঘক্ষণ যাবত এখানে কথা বলছেন, অপেক্ষা করছেন। আমি অল্প কথা বলে শেষ করতে চাই। আমরা সারাদিন প্রোগ্রাম চলছে আর কি, বিভিন্ন জায়গায় সকাল থেকে শুরু করে। আপনাদের কাছে শুধু বলতে চাই যে আমাদের এই বাংলাদেশের মানুষ সরকারের কাছে গাড়ি চায় না, বাড়ি চায় না। আমাদের সাধারণ মানুষ সরকারের কাছে চায় সেজন্য রাস্তাঘাটে চলতে গেলে নিরাপত্তা বোধ করে। আমাদের এই জনসাধারণ চায় তার মেয়েরা স্কুল কলেজে গেলে তার জন্য যেন তাকে চিন্তা না করতে হয়, সেখানে যেন সে নিশ্চিত বোধ করে। আবার আমাদের মা এবং বোনেরা তাদের কর্মক্ষেত্রে গেলে সেখানে যেন সে কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সেখানে যেন সম্মান মর্যাদা নিয়ে সে তার কর্মক্ষেত্রে অবস্থান করতে পারে। আমাদের চাষি বন্ধুরা, কৃষক বন্ধুরা চায় যে তার সার কীটনাশক সহ অন্যান্য যে উপকরণ রয়েছে সেগুলো যেন পাইতে গেলে তাকে বিড়ম্বনার শিকার না হতে হয়, সেগুলো যেন সে চাইলেই তার যতটুকু প্রাপ্য ততটুকু যেন সে পেয়ে যায়, এটা তার চাওয়া। আমাদের ব্যবসায়ী বন্ধুরা চায় তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো চলবে, আরও বৃদ্ধি হবে, সেক্ষেত্রে সরকারি কিংবা কোনো রাজনৈতিক দুর্বৃত্ত যেন সেখানে ডিস্টার্ব করে তাকে বিরক্ত না করে, তাকে চাঁদার দাবিতে তাকে অতিষ্ঠ করে না তোলে। আমাদের দেশের যারা অন্যান্য ধর্মের ভাই এবং বন্ধুরা আছে তারা চায় আমরা যেমন এদেশের নাগরিক, তারাও এদেশের নাগরিক। সেই নাগরিক হিসেবে ধর্ম বর্ণ নির্বিশেষে তারাও যেন সকলেই তাদের মৌলিক অধিকারগুলো সম্পূর্ণভাবে উপভোগ করতে পারে। আমরা যারা বাংলাদেশের মানুষ এখানে আছি, আমরা সকলেই কোনো না কোনো দলের মতাদর্শ বুকে লালন করি। একই পরিবারে হয়তো কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জামাত করে, এরকম বিভিন্ন ভেরিয়েশন আছে। আমাদের চাওয়া, এদেশের মানুষের চাওয়া, আমি যার পছন্দ তার পিছনে থাকবো, কেউ যেন এসে আমাকে হুমকি দিয়ে আমার পথ চলা বন্ধ করতে না পারে। দেশের মানুষের চাওয়া, আমি দেশের নাগরিক, দেশে কে নেতৃত্ব দিবে, এই দেশ কার নেতৃত্বে চলবে সেটা নির্ধারণ করার মাধ্যম হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনে আমি কাকে ভোট দিব, কার পক্ষে অবস্থান করব, কার পক্ষে কাজ করব, আমার ভোট চাওয়া কিংবা আমার কাজ করার ক্ষেত্রে কেউ যেন সে প্রভাব বিস্তার না করতে চায় পারে। আমরা এই দেশের মানুষ চাই যে আমাদের যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমরা যেন হাসপাতালগুলোতে গিয়ে আমার সুচিকিৎসা পাই, সেখানে গিয়ে যেন আমাকে ভোগান্তির শিকার না হতে হয়, সেখানে গিয়ে চিকিৎসা নিতে গিয়ে আবার যেন নতুন করে আমাকে অসুস্থ হতে না হয়। আমরা এদেশের ছাত্র যুবক জনতা চাই যে আমরা যে যোগ্যতা অর্জন করেছি, আমাদের যতটুকু আল্লাহ মেধা দিয়েছে,
সেই মেধা এবং যোগ্যতা অনুযায়ী আমার যেন কর্মক্ষেত্র বাংলাদেশে তৈরি হয়ে যায়। আমাদের বাবারা চায়, মায়েরা চায় তার যে স্বপ্ন, তার সন্তান, সেই সন্তান যেন তার বাস্তব জীবনে তার সম্পদ, তার সন্তান, কারণ আমরা সকল পিতামাতা আমাদের সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আমরা তাদের ভবিষ্যৎ নির্মাণ করে দিতে চাই, চাই না? সেই সন্তান যদি মাদকাসক্ত হয়ে যায়, সেই সন্তান যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, সেই সন্তান যদি বিপদগামী হয়ে যায়, তাহলে ওই পিতামাতার পৃথিবীতে আর ওর চেয়ে বড় কষ্টের কিছু হতে পারে না। সুতরাং আমাদের বাবা মারা চান যে আমার সন্তানগুলো যেন তাদের বন্ধুর ইয়েতে পড়ে অথবা এই মাদক সিন্ডিকেটের কারণে কোনো জায়গায় যেন তার ভবিষ্যৎ স্বপ্ন যেন বাধাগ্রস্ত না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমাদের এই বাংলাদেশের এই চাওয়াগুলো কি আমাদের খুবই অন্যায় চাওয়া? এই মানুষগুলোর এই চাওয়া কি অন্যায় চাওয়া? এই চাওয়া তো আমরা বছরের পর বছর চেয়ে আসছি, কিন্তু তার থেকে কি আমরা পরিত্রাণ পেয়েছি? আমরা কি আমাদের চাওয়াগুলোকে পূরণ করতে পেরেছি? পারি নাই। কেন পারি নাই? পারি নাই হচ্ছে এই, যারা আমাদের এই চাওয়াগুলোকে পূরণ করে দেবেন, যারা একটি সুশাসন প্রতিষ্ঠা করবেন, যারা একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলবেন, যারা একটি মাদক সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন, যারা ভয় ডরের রাজনীতি বাংলাদেশে রাখবেন না, যারা সন্ত্রাসের রাজনীতি বাংলাদেশে রাখবেন না, যারা রাজনৈতিক দুর্বৃত্তায়ন করবেন না, যারা মামলা দিয়ে অন্যের কাছে টাকা নিয়ে মামলাবাজি করবে না, যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করবে না, এই রকমের যারা নেতৃত্বে থাকবেন, তারাই এসে আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে গেছে। তাদের দ্বারা এদেশের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি যদি প্রত্যেকটা অসুবিধার পিছনে কারণ খোঁজেন, প্রত্যেকটি জায়গায় দেখবেন আমাদের অসৎ নেতৃত্ব দায়ী। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, এই হাজরাহাটির সাথে সম্পর্ক আমার সম্ভবত 2014 সাল থেকেই বেশি, কারণ আমি তখন পৌরসভার জামাত ইসলামের সেক্রেটারি হয়েছিলাম। এরপর থেকে পৌরসভার এই অঞ্চলে আমার আসা যাওয়া ছিল। তো সব মিলে আমি আপনাদের কাছে বলতে চাই, আমি পেশায় একজন আইনজীবী, অনেকে আমাকে চেনেন কোর্টে। আমাদের চরিত্র সম্পর্কে জানার জন্য খুব বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের লেনদেন সম্পর্কে জানার জন্য খুব বেশি জায়গায় খোঁজ নেওয়া লাগবে না। আমাদের আইনজীবী অঙ্গনে খোঁজ নিতে পারেন, অথবা আমার বাড়ি যদিও আলমডাঙ্গা উপজেলার মধ্যে, সেটাও আপনাদের এখান থেকে খুব বেশি দূরে না। এই গ্রামের অনেক আত্মীয় স্বজন আছেন আমাদের এলাকায়, সেখানেও খোঁজ নিয়ে দেখতে পারেন। আমাদের চরিত্র, আমাদের আচার আচরণ, আমাদের লেনদেন, মানুষকে ঠকানো, এই জাতীয় কোনো কাজের সাথে আমাদের সম্পৃক্ততা আছে কিনা, এই খোঁজ নেওয়ার পরে আপনাদের কাছে বলতে চাই, ভাই হিসেবে, সন্তান হিসেবে, বন্ধু হিসেবে আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। আমরা অন্তত বলতে পারি যে সমস্যাগুলোর কথা আপনাদেরকে বলেছি, এই সকল সমস্যা আপনাদেরকে সাথে নিয়ে একজন ভুক্তভোগী হিসাবে, একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি হিসাবে আমি এই সমস্যার সমাধানের জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা সবাই মিলে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে আমাদের মতো করে সাজিয়ে নিব ইনশাআল্লাহ। আমরা আর কারোর কাছে এই বাংলাদেশকে জিম্মাদারিত্ব দিতে চাই না। আমরা যদি দুর্নীতির ত্রুটিকে চেপে ধরতে পারি, তাহলে আমাদের 80 থেকে 85% সমস্যার এমনিতেই সমাধান হয়ে যাবে। আমরা যদি দুর্নীতি স্টপ করে দিতে পারি, তাহলে আমাদের রাস্তাঘাট করার জন্য আমাদেরকে বছরের পর বছর অপেক্ষা করা লাগবে না। আপনি কি মনে করেন বাংলাদেশ দরিদ্র রাষ্ট্র? নো, বাংলাদেশ দরিদ্র রাষ্ট্র মোটেও নয়। যদি দরিদ্র রাষ্ট্র হইতো তাহলে বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা কখনো বিদেশে পাচার হইতো না। যদি বাংলাদেশ দরিদ্র রাষ্ট্র হইতো, তাহলে এখনো যারা নির্বাচন করছেন আমাদের মতো এমপি প্রার্থীরা, তাদের অনেকেরই আমরা দেখেছি প্রায় 10,000 কি 19,000 কোটি টাকা তারা ঋণ খেলাপিত রয়েছেন। তাহলে কেমনে দরিদ্র বাংলাদেশ? বাংলাদেশকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, এটা আমাদের জন্য একটা বিরাট বড় নিয়ামতের একটা জায়গা। পৃথিবীর অনেক দেশ আছে যাদের জনগণ আছে, কাজ করার মতো জায়গা নাই, আবার যাদের বিরাট হাজার হাজার লক্ষ লক্ষ হেক্টর জমি আছে কিন্তু কাজ করার মতো মানুষ নাই। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে আমাদের একটি সুন্দর সমতল ভূমি রয়েছে, উর্বর একটা ভূমি রয়েছে, যে ভূমিতে সামান্য একটু পরিচর্যা করলে
সামান্য একটু কষ্ট করলেই সেখান থেকে সোনা ফলে। পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যেখানে তার কৃষি পণ্য উৎপাদনের খরচ অনেক অনেক বেশি, অনেক কষ্ট করা লাগে, কারণ তারা আমাদের মতো এরকম উর্বর সমতল ভূমিতে বসবাস করেন না। সম্মানিত উপস্থিতি, আবার অনেক দেশের আমাদের জন্য একটা বড় পাওয়া হচ্ছে এই কাজগুলো করার জন্য যে পরিমাণ জনশক্তি বা জনবল লাগে, আমাদের সেরকম শক্তি সামর্থ্যওয়ালা এরকম জনশক্তিও রয়েছে। এই জন্য এইগুলোকে যদি প্রপারলি ইউটিলাইজ করা যায়, শুধু তাই নয়, আমাদের দেশে এমন একটি দেশ যেখানে সাগরের নিচে আমাদের কি বলে প্রাকৃতিক সম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, পাহাড়ের নিচে খনিজ সম্পদ রয়েছে, কিন্তু আমাদের নেতৃত্বের দুর্বলতার কারণে আমরা এই খনিজ সম্পদকে আমাদের কল্যাণে ব্যবহার করতে পারি না। আধিপত্যবাদের ছায়া এখানে বিভিন্ন সময় ঘুরে ফিরে চলে আসে, যাতে আমার এই দেশটি উন্নত দেশে পরিণত না হয়ে যায়। পাশের বাড়ির ছেলেটি বড়লোক হয়ে গেলে পাশের আগের বাড়ির যে জমিদার তার তো গায়ের মধ্যে কষ্টই লাগে নাকি? সেই রকমের একটা ভাব আমাদের এখানে আছে যে আমরা যেন বড় না হই, আমরা যেন স্বনির্ভর না হই, আমরা যেন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী না হয়ে যায়, আমরা যেন প্রতিরক্ষার দিক থেকে শক্তিশালী না হয়ে যায়। এইটা আমাদের একটি জমিদারদের বা আমাদের একটা দাদাদের বিরাট বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে আছে। এই জন্য এই মাথা ব্যথার কারণেই আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিতে পারি নাই। আমাদের জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, সম্মানিত মা এবং বোনেরা, আমাদের জন্য একটি সুন্দর সুযোগ এসেছে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমরা ঘোষণা করেছি 5 বছরের নিচে 60 বছরের উপরে বয়স্ক মানুষদেরকে সরকার চিকিৎসা ব্যবস্থা করবে। আমরা বলেছি কৃষকদের সার সিন্ডিকেট এবং তার বাজারে যে পণ্যের দাম বিভিন্নভাবে কমিয়ে দেওয়া হয় সেই সিন্ডিকেট রোধ করা হবে। আমরা বলেছি আমাদের যুবকদেরকে কর্মসংস্থানের জন্য তাদেরকে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত ট্রেনিং করিয়ে তাদেরকে দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা বলেছি যতদিন পর্যন্ত সে ট্রেনিং এর মধ্যে থাকবে ততদিন পর্যন্ত সরকার তার সকল প্রকার খরচ বহন করবে। আমরা আমাদের যুবকদেরকে হাত পাতা জাতিতে পরিণত করতে চাই না। ভাতা দিয়ে আমরা তাদেরকে অলস করে তুলতে চাই না। আমরা তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলে তাদের হাতে কাজ দিতে চাই। তাদেরকে এই বাংলাদেশ গঠনের সবচেয়ে শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ দেখতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা আমাদের মেয়েদের, আমাদের মায়েদেরকে তাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্র খুঁজে দিতে চাই। তাদের সম্মান এবং মর্যাদা ইসলাম যতটুকু দিয়েছে, আমাদের মাকে আমরা যেভাবে সম্মান করি, আমাদের মেয়েকে আমরা যেভাবে স্নেহ করি, আমাদের স্ত্রীকে আমরা যেভাবে সম্মান দিই, আমরা সেই সম্মানের জায়গায় তাদেরকে রাখতে চাই। আমরা বলতে চাই যে এই বাংলাদেশটা আমাদের সকলের, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলের অংশগ্রহণ প্রয়োজন। আল্লাহ যদি আমাদের কবুল করে, আমরা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকলকে সাথে নিয়ে, যারা দুর্নীতিগ্রস্ত নয়, যারা সৎ ব্যক্তি, যারা দক্ষ ব্যক্তি, কে কোন দল করে বিবেচনায় নয়, তাদের সকলকে নিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নেব ইনশাআল্লাহ। আমাদের কাছে কোনো দুর্বৃত্তায়নের জায়গা হবে না, আমাদের কাছে কোনো চাঁদাবাজের জায়গা হবে না, আমাদের কাছে কোনো সন্ত্রাসের জায়গা হবে না, আমাদের কাছে কোনো মাদক ব্যবসায়ীর জায়গা হবে না। আমরা ভালো যারা করতে চান, দেশকে যারা এগিয়ে নিয়ে যেতে চান, তাদের সকলকে সাথে নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা বাংলাদেশ জামাত ইসলামী একটা অ্যাপস তৈরি করেছে, আপনারা দেখে থাকবেন, সামনে আসতে পাবেন। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে একটি রাস্তা তৈরি করতে গেলে কতটুকু বরাদ্দ হয়, কতটুকু খরচ করা হয়, কতটুকু দুর্নীতি করে বিভিন্ন দপ্তরে চলে যায়, তা জনগণকে জানার সুযোগ আমরা তৈরি করে দিব। বাংলাদেশের জনগণ তার দেশ পরিচালনার জন্য যে কর দেয়, সেই কর কতটুকু দেশের কল্যাণে ব্যয় হয়, কতটুকু বিদেশে পাচার হয়, আর কতটুকু গচ্ছিত থাকে মানুষের পকেটে যায়, তাও আমরা অ্যাপসের মাধ্যমে জানিয়ে দিব। আমরা আরেকটি অ্যাপস তৈরি করেছি অলরেডি। জামাত ইসলামী বলেছে পাহারাদার নামে একটি অ্যাপস হবে। সেই অ্যাপসের মধ্য দিয়ে, মোবাইল আমরা সবাই চালাই, এই অ্যাপসের মধ্য দিয়ে রাস্তাঘাটে চলতে গেলে আমরা যে ছিনতাইয়ের শিকার হই, যে দুর্বৃত্তায়নের শিকার হই, সেখানে যেন এই প্রবলেম না হয়, তাৎক্ষণিকভাবে তার নিকটস্থ
আইন শৃঙ্খলা এনফোর্সমেন্টের যারা থাকবেন তারা যেন দ্রুত তার সাহায্যে এগিয়ে আসতে পারে, সেই রকমের তাৎক্ষণিক ব্যবস্থার একটা অ্যাপস আমরা তৈরি করেছি। সম্মানিত ভাইয়েরা, আমরা বলতে চাই, আমরা আমাদের পকেটকে বড় করার জন্য রাজনীতির ময়দানে আসি নাই। আমরা বলতে চাই, আমাদের বাড়ি বিল্ডিং ঘর বাড়িকে কি বলা যায় আকাশ ধর করার জন্য এই রাজনীতিতে আসি নাই। আমরা বিদেশে টাকা পাহাড় গড়ে তোলার জন্য এই রাজনীতিতে আসি নাই। আমরা এসেছি মানুষের কল্যাণ সাধনের জন্য। এই কল্যাণ সাধনের কথা আল্লাহ নিজেই আমাদেরকে বলে দিয়েছেন। একজন মুসলিম হিসেবে এটা আমাদের উপরে দায়িত্ব, কর্তব্য। সেই কারণে আমরা এই কাজে এসেছি। এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন কথাকে আর দীর্ঘায়িত না করে সামনের দিনের একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনার এই রাস্তার চলাচলের যে অসুবিধা, আপনার মাঠের বিদ্যুতের যে অসুবিধা, আপনার বৃষ্টির সময় এখানে গাড়ি নিয়ে চলতে গেলে সবাইকে বলা যায় যে পাটা খাদের মধ্যে পড়ে গেলে একেবারে গোসল করা ছাড়া আর ওঠার উপায় থাকে না। এই যে দুর্দশা, এই যে পানি নিষ্কাশনের যে সমস্যা, পাশেই নদী রয়েছে অথচ পানি নিষ্কাশন হয় না। আমরা এই সমস্যাগুলোর সকল সমস্যার সমাধান করতে চাই। এই সমস্যা সমাধান করা সরকারের জন্য কোনো ব্যাপার না, কিন্তু সৎ ইচ্ছা থাকলে এগুলো সম্ভব। আমরা মনে করি দুর্নীতিকে আমরা যদি কণ্ঠরোধ করে ধরতে পারি, এই সমস্যার সমাধান খুবই মামুলি ব্যাপারে পরিণত হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের জন্য যে বরাদ্দ আসে, সেই বরাদ্দের 50% টাকার কাজ হয়, বাকি 50% টাকা মানুষের পকেটে চলে যায়। এই জন্য আমরা যেন আর পকেটে মানুষের টাকা না যায়, যেখানকার টাকা সেখানেই ব্যয় হয়, সেই ব্যবস্থা আপনাদেরকে সাথে নিয়ে করবো ইনশাআল্লাহ। সেই পথে আপনাদের সকলকে সঙ্গী হওয়ার আহ্বান জানিয়ে আগামীর সুন্দর বাংলাদেশে আপনারা যেন ইতিহাস হতে পারেন যে বাংলাদেশ যেখান থেকে মানুষের অধিকারের দিকে ফিরে এসেছে। আমরা সেই বাংলাদেশ গঠনে একজন ভোটার ছিলাম, না হলে একজন ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে সহযোগিতা করেছি, না হলে মানুষকে তার ভোটাধিকার পাইয়ে দেওয়ার জন্য সহযোগিতা করেছি, এবং একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গঠনের জন্য আমার প্রচার ছিল, প্রচারণা ছিল এবং সার্বিক সহযোগিতা ছিল। এই ইতিহাসের জন্য আমরা সকলেই সঙ্গী হতে পারি, এই ইতিহাসের জন্য আমরা সকলেই অংশীদার হতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, এই বাংলাদেশের উপরে যেন আল্লাহ রহমত বর্ষণ করেন, আমাদের এই মানুষের দুঃখ দুর্দশা দূরী করেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদেরকে শেষ কথা বলে যেটা বলতে চাই যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন যেটা হবে, এই নির্বাচনে আল্লাহ যদি আমাদেরকে জয়দান করে, আমাদেরকে যদি বিজয় দান করে, এই জয় এবং এই বিজয় আমাদের একার বিজয় নয়, এটা জামাত ইসলামের বিজয় নয়, এটা আমাদের কোন এই সামনের সারিতে যারা বসে আছে তাদের বিজয় নয়, এটা আপনারা কয়েকজন যারা এখানে বসে আছেন তাদের বিজয় নয়। এই বিজয়টি হবে চুয়াডাঙ্গার এই আপমর সকল নির্যাতিত নিপীড়িত মানুষের বিজয়, যারা মানুষের কাছে কথাগুলো বলতে পারে না, কষ্ট বুকের মধ্যে আটকে রেখে তারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, মানুষের হুমকি ধামকি খেয়ে যারা কষ্ট বুকের মধ্যে রেখে চুপচাপ থাকে, এই রকমের সকল মানুষের একটি প্রতিবাদের জায়গা হচ্ছে ব্যালট। এই ব্যালটের মাধ্যমে সকল অন্যায়, সকল অনাচার, সকল দুর্বিচার, সকল সন্ত্রাস, সকল দুর্নীতির আমরা প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। এই প্রতিবাদের সাথে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আপনারা আপনাদের প্রতিবাদ জানিয়ে সুন্দর বাংলাদেশের আপনারা সবাই সঙ্গী হবেন, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। ভেরি গুড। এটা বলা লাগবে? আচ্ছা ঠিক আছে। যে আমাদের ভাই বলছে আপনি বলে দেন যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন, এটা বলার দরকার আছে? এটা আমাদের বিবেক আল্লাহ দিয়েছে না, আমাদের বুদ্ধি দিয়েছে না? আমরা জানি না? জানি তো, আমরা সকল কিছুই ভালো জানি। দেশকে এগিয়ে নেওয়ার কাজও আমাদের ভালো জানতে হবে। সবাই দোয়া করবে।